আদিত্য চৌহান এবং তার মা রেখা দেবী ট্র্যাক্টরে করে আখ নিয়ে চিনি মিলে বিক্রি করতে যাচ্ছিলেন। আদিত্য চৌহান কলেজের ছাত্রী ছিল, যে মায়ের হাত বাড়াতে এসেছিল। তার বড় বোন নিশা চৌহান এই জেলারই একজন খুব বড় এসপি অফিসার ছিলেন। ট্র্যাক্টর নিয়ে কিছু দূর যেতেই সামনের রাস্তায় একটি পুলিশ ব্যারিয়ার লাগানো ছিল। ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে তার 2 কনস্টেবল নিয়ে রাস্তায় প্রতিটি যানবাহনকে জোর করে চালান কাটছিলেন এবং গুন্ডার মতো টাকা আদায় করছিলেন। যখন আদিত্য চৌহান এবং রেখা দেবী তাদের ট্র্যাক্টর নিয়ে সেখানে পৌঁছলেন, তখন ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে তাদেরকেও গুন্ডার মতো হাতের ইশারায় থামিয়ে গর্জে উঠলেন, ও মেয়ে, ট্র্যাক্টর সাইডে লাগা এবং সাথে সাথে গাড়ির কাগজ দেখাও। আদিত্য ট্র্যাক্টর থামিয়ে দিল এবং দুজনে ট্র্যাক্টর থেকে নেমে বলল, জি স্যার, আমরা ফসল কাটার পর এখানকার পাশের চিনি মিলে নিয়ে যাচ্ছি। কাগজপত্র দেখাতে হলে আমাদের কাছে সব কাগজপত্র আছে। দেবেন্দ্র পাণ্ডে তার দিকে তাকিয়ে ঠাট্টা করল, ওহো, বড় হিরোইন বনে গেছে। আর এই ভিখারির মতো দেখতে বুড়িকে? আদিত্য বলল, এটা আমার না। তখন দেবেন্দ্র পাণ্ডে অহংকারের সাথে বলল, তোমরা কি এই আখের আড়ালে কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছ না? আদিত্য বলল, স্যার, আপনার আমার গাড়ি তল্লাশি করতে হলে আনুষ্ঠানিকভাবে করুন, কিন্তু আমাকে এবং আমার মাকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। তখনই একজন সিপাহী ট্রেলার থেকে আখ টেনে বের করে আখ খেতে খেতে হেসে বলল, স্যার, এদের মুখ দেখুন, এমন কথা বলছে যেন এদের বাবা ডিএম। দ্বিতীয় সিপাহী আরও অশালীন ভঙ্গিতে বলল, স্যার, আমার তো এই মা মেয়ে দুজনেই খারাপ কাজ করে বলে মনে হচ্ছে। এই কথা আদিত্যের মনে দারুণভাবে আঘাত করল। তার চোখ লাল হয়ে গেল। সে গভীর শ্বাস নিয়ে জবাব দিল, জিভ সামলিয়ে কথা বলুন, এটা আমার মা, আমাদের কাছে সব কাগজপত্র আছে। এখন শুধু আপনার কাজ করুন। কারো সম্পর্কে এমন কথা বলা পুলিশের মুখে শোভা পায় না। এতক্ষণে ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে রেগে আগুন হয়ে বললেন, আরে চোখ, তোর মতো মেয়ে আমাকে কথা বলতে শেখাবে? আমাকে কানুন মতে শেখা। চল, তাড়াতাড়ি কাগজ বের কর। আদিত্য ট্র্যাক্টরের ডিকি থেকে লাইসেন্স এবং কাগজপত্র বের করে দেবেন্দ্র পাণ্ডেকে দিল। দেবেন্দ্র পাণ্ডে কাগজপত্র না দেখেই ছিঁড়ে ফেলে দিয়ে গর্জে উঠল, আরে মূর্খ মেয়ে, আমাকে উল্লু বানাচ্ছে। নকল কাগজ দেখিয়ে ভেবেছ চলে যাবে? আমাদের সাথে চালাকি করছিস? আদিত্যের খুব রাগ এলো এবং বলল, স্যার, এটা কি বদমেজাজি? ওগুলো সব আসল কাগজ ছিল। আপনি সেগুলো ছিঁড়ে ফেললেন কেন? কে আপনাকে অধিকার দিয়েছে একজন পুলিশ হয়ে মানুষের সাথে এমন বদমেজাজি করার? এই কথা শুনে ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে এগিয়ে গিয়ে কোনো দ্বিধা ছাড়াই আদিত্যের গালে এক জোরালো চপেটাঘাত বসিয়ে দিল। আওয়াজ এত জোরে ছিল যে পুরো রাস্তায় নীরবতা নেমে এলো। আদিত্যের মাথা ঘুরে গেল, চোখে জল চলে এলো। একজন মেয়ে যে সেই জেলারই এসপির বোন, আজ সেই জেলাতেই ইউনিফর্ম পরা কিছু গুন্ডার হাতে অপমানিত হচ্ছে। তার মা রেখা দেবী চিৎকার করে এগিয়ে এসে বললেন, ওরে, আমার মেয়েকে মারলি কেন? আমাদের চেনিস না যে তুই কার উপর হাত তুলেছিস? দেবেন্দ্র পাণ্ডে তাদের ধাক্কা দিয়ে হুমকি দিয়ে বলল, চুপ ভিখারি, বেশি কথা বললে তোকেও এমন থাপ্পড় পড়বে। 2 সিপাহী শয়তানি হাসি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, বড় তেজ দেখাচ্ছিল, দেখো সব তেজ নিভে গেল। আদিত্যের রক্ত গরম হয়ে গেল এবং তার হাত থাপ্পড়ের জবাব দেবার জন্য উঠল, কিন্তু থেমে গেল। সে জানত যদি সেই গুন্ডাদের উপর হাত তোলে তাহলে ব্যাপারটা আরও খারাপ হবে। সেখানে রাস্তায় দৃশ্য দেখার জন্য ভিড় জমে গিয়েছিল, কিন্তু কারো সামনে এগিয়ে কিছু বলার সাহস ছিল না। সেই ভিড় থেকে এক যুবক ছেলে এগিয়ে এসে ইন্সপেক্টরকে বলল, স্যার, এটা সব ভুল, আপনার উচিত নয় এদের সাথে এমন দুর্ব্যবহার করা। তখনই ইন্সপেক্টর রেগে আগুল হয়ে বলল, কেন, তোর রাখি বোন নাকি যে ন্যায়ের পাঠ পড়াচ্ছিস? চল ভাগ এখান থেকে। তারপর দেবেন্দ্র পাণ্ডে চিৎকার করে বলল, ওদের দুজনকে গাড়ির মধ্যে ঠেসে থানায় নিয়ে চল, সেখানে গিয়ে বোঝাবো পুলিশের পাওয়ার কি জিনিস। 3 পুলিশ তাদের ধাক্কা দিয়ে জিপে তুলতে লাগল। জিপে আদিত্য তার মাকে বুকে জড়িয়ে বসেছিল। রেখা দেবী কাঁদছিলেন আর মেয়ের গালে থাপ্পড়ের দাগ দেখে ফুপিয়ে উঠছিলেন। আদিত্যের চোখ ছিল আকাশের দিকে স্থির, মুখে চুপ, কিন্তু মনে আগুন জ্বলে উঠেছিল। সে জানত এই অপমান চুপ করে সইবে না সে। থানায় পৌঁছে দেবেন্দ্র পাণ্ডে গোফে তা দিয়ে গর্জে উঠল, আরে হাওলাতের মধ্যে ঠেসে দাও ওদের, সকাল পর্যন্ত সব অহংকার বের করে দেব, তারপর দেখি এদের ওকাত। 2 সিপাহী ধাক্কা মেরে মা মেয়েকে একটা দুর্গন্ধময় কুঠরিতে বন্ধ করে দিল। দরজা বন্ধ হতেই কোঠরির দেয়ালে তাদের ফুপানোর প্রতিধ্বনি হতে লাগল। কিন্তু এই পুলিশরা জানত না যে বাইরে এক তুফান দাঁড়িয়েছিল, যার কানে সামান্য খবর গেলে তাদের থানাসহ পুরো জীবন ওলটপালট হয়ে যেতে পারে। রেখা দেবী কাঁদতে কাঁদতে বললেন, বেটি, এরা আমাদের কোথায় বন্ধ করে রাখল? এখন কি হবে? আদিত্য মাকে জড়িয়ে ধরল। তার নিজের চোখেও জল ছিল। মা, তুমি চিন্তা করো না, কিছুক্ষণের ব্যাপার, সব ঠিক হয়ে যাবে। রেখা দেবীর শ্বাসকষ্ট ছিল। আদিত্য মায়ের অবস্থা দেখে বুঝতে পারল। সে দৌড়ে গিয়ে চিৎকার করতে লাগল, তাড়াতাড়ি আমার মাকে এখান থেকে বের করো, ওর শ্বাস বন্ধ হচ্ছে, মরে যাবে।
পাশের অফিসে পা তুলে বসে থাকা ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডের কানে এই আওয়াজ এলে সে প্রথমে উপেক্ষা করতে লাগল। তারপর হঠাৎ রেগে উঠে অন্ধকার কুঠুরিতে গিয়ে বলল, ও মেয়ে, তোর বকবক লেগেছে? সব শান্তির মাটি করে দিলি। আদিত্য বলল, দেখুন, আমার মায়ের অবস্থা খুব খারাপ, সে শ্বাস নিতে পারছে না, ওকে এখান থেকে বের করে দিন। ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে রেখা দেবীর দিকে তাকিয়ে বলল, এই বুড়িকে এখানেই মরতে দে, ও যাই হোক 2-4 দিনের মধ্যে চলে যাবে, তুই ওকে বাঁচিয়ে কি করবি? আদিত্য এ কথা শুনে নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারল না এবং ইন্সপেক্টরের মুখে এক জোরালো থাপ্পড় বসিয়ে দিল। ইন্সপেক্টর কিছুক্ষণের জন্য নিজের গালে হাত রেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইল যে একজন ইন্সপেক্টরকে সে থাপ্পড় কিভাবে মারল। এবার ইন্সপেক্টর আগুন হয়ে আদিত্যের চুল ধরে টেনে জেল থেকে বের করে আনতে লাগল। রেখাদেবী এটা দেখে চিৎকার করতে লাগলেন, ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে। কিন্তু ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে শুনল না। সে আদিত্যকে মারতে মারতে টেনে হিঁচড়ে তার নিজের বিশেষ কামরায় নিয়ে গেল। ভিতরে যেতেই দরজা লক করে আদিত্যকে জোরে মাটিতে ঠেলে দিল। ও মেয়ে, তুই তো নিজের মৃত্যু ডেকে এনেছিস। এমন কখনো হয়নি যে ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডের ওপর কেউ হাত তুলেছে। তোরা সাধারণ পোকামাকড় আর একজন ইন্সপেক্টরের ওপর হাত তুলছিস? আদিত্য উঠে দাঁড়িয়ে বলল, দেখুন, আপনি বেআইনি কাজ করছেন এবং আপনি আমার মাকে গালাগালি করেছেন, তাই আমি এটা করেছি। আপনার এটা করার কোনো অধিকার নেই। দেবেন্দ্র চোখ লাল হয়ে গেল। সে আদিত্যের মুখে এক জোরালো ঘুষি মারল। সে ঘুরে পিছনে গিয়ে পড়ল। ও, বড় এলি আমাকে ইন্সপেক্টরকে কানুন শেখাবে? ওদিকে অন্ধকার কোঠরিতে রেখাদেবী ক্রমাগত আওয়াজ দিচ্ছিলেন, ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে। আদিত্যের কানে এই আওয়াজ পৌঁছলে সে সঙ্গে সঙ্গে উঠে ইন্সপেক্টরের পায়ে পড়ে বলল, দেখুন, আপনি আমার মাকে ছেড়ে দিন, ওকে হাসপাতালে নিয়ে যান, ওর শরীর খারাপ, ওর শ্বাস বন্ধ হয়ে যাবে, ও মরে যাবে। কিন্তু ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে আদিত্যকে লাথি মেরে বলল, মরে যাবে? মরতে দে বুড়িকে, পৃথিবী থেকে কিছু বোঝা কমবে। মা সম্পর্কে এই কথা শুনে আদিত্যের মনে বজ্রপাত হল। তখনই তার মনে পড়ল তার বোন নিশার কথা, যে এই জেলারই এসপি অফিসার। আদিত্য একদম দাঁড়িয়ে ইন্সপেক্টরকে বলতে লাগল, দেখুন, আমার সাথে যা করার করুন, কিন্তু আমার মাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। ওর কিছু হলে আপনি এবং আপনার এই পুরো থানার পুলিশ সারা জীবন তার শাস্তি ভোগ করবেন, সবার ইউনিফর্ম খুলে যাবে। ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে এটা শুনে অট্টহাসি হাসতে লাগল এবং অহংকারের সাথে বলল, তো 2 টাকার মেয়ে আমাদের ইউনিফর্ম খুলিয়ে দেবে? ইন্সপেক্টরের না ওই বুড়ি খোশ খুলিয়ে দেবে? এখন মরতে দে এই বুড়িকে, আমি দেখি কার এত সাহস যে ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডের উপর হাত তুলতে পারে। ঠিক তখন রেখাদেবীর আরও জোরে আর্তনাদ ভেসে এলো। আদিত্য তা শুনে ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু দেবেন্দ্র পাণ্ডে তাকে পেছনে ঘরে ঠেলে দিয়ে বলল, এই বুড়ি এত তাড়াতাড়ি মরবে না, আগে ওকে ঠিকানায় লাগাই, তারপর তোকে দেখি। ইন্সপেক্টর ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে খিল দিয়ে দিল। আদিত্য ভিতর থেকে দরজা পিটিয়ে চিৎকার করতে লাগল, দরজা খোলো, আমাকে আমার মায়ের কাছে যেতে হবে। কিন্তু ইন্সপেক্টর তার অফিসে গিয়ে আরামে বসল। এদিকে রেখাদেবীর আওয়াজ আসা বন্ধ হল না, কিন্তু এবার তাদের আওয়াজ যন্ত্রণায় দুর্বল হয়ে আসছিল। ইন্সপেক্টর এটা শুনে বলল, আহ, জানি না বুড়ি কবে মরবে, বলে সেখানেই অফিসে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। রেখাদেবী এমনি আওয়াজ দিতে দিতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন। শ্বাস ধীর হয়ে গেল এবং তিনি অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন ইন্সপেক্টরের চোখ খুলল, সে চমকে উঠে বলল, এই বুড়ি চুপ কেন, গিয়ে দেখি। ইন্সপেক্টর চেয়ার থেকে উঠে অন্ধকার কোঠরির দিকে গেল। সেখানে গিয়ে রেখাদেবীকে মাটিতে পড়ে থাকতে দেখে তার মনে হলো সে মারা গেছে। দেবেন্দ্র পাণ্ডে অহংকারী হাসি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুড়ি মরলি, চল, বড় মুশকিলে জান ছেড়েছিস। তার চোখে ছিল নির্মম সন্তুষ্টি। চল, তোর মেয়েকে এই খবর শুনাই, দেখি কিভাবে আমাদের ইউনিফর্ম খুলিয়ে দেয়, বলে হো হো করে হেসে সেখান থেকে বেরিয়ে গেল। দেবেন্দ্র পাণ্ডে আদিত্যকে যে ঘরে বন্দি করেছিল তার দরজার খিল খুলে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকেই জোরে জোরে হাসতে লাগল। আদিত্য ইন্সপেক্টরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো এবং ভীত হয়ে পড়ল। সে দৌড়ে দেবেন্দ্র পাণ্ডের কাছে এলো, আমার মায়ের অবস্থা কেমন, আমাকে ওর সাথে দেখা করতে দিন, আমি হাত জোর করছি। ইন্সপেক্টর ধাক্কা মেরে বলল, তোর ওই বুড়ির সাথে দেখা করতে এখন পরজন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে। আদিত্যের শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে গেল। আমার মা কোথায়, ওর কি হয়েছে, ও ঠিক তো আছে? সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। ইন্সপেক্টর হেসে বলল, বুড়ি এক কোনায় পড়ে আছে মরা অবস্থায়। এ কথা শুনে আদিত্যের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে পাথরের মতো স্থির হয়ে গেল। সঙ্গে সঙ্গে আদিত্য দেবেন্দ্র পাণ্ডেকে ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার করতে করতে অন্ধকার কোঠরির দিকে দৌড়ল। সেখানে গিয়ে দেখে রেখাদেবী অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে। মাকে এমন অবস্থায় দেখে আদিত্যের বুক ফেটে যাচ্ছিল। সে রেখাদেবীর পাশে গিয়ে পড়ল, মা, মা, চোখ খোলো মা, তোমার কি হয়েছে? দেখো, আমি আদিত্য এসে গেছি, কথা বলো কিছু, মা। আদিত্য জোরে জোরে মাকে নাড়াতে লাগল।
কিন্তু রেখাদেবী নিস্তব্ধ এবং অজ্ঞান। তখন দেবেন্দ্র পাণ্ডে এসে বলল, ও মেয়ে, বুড়ি মরে গেছে নাকি নাটক করছে? সে একজন কনস্টেবলকে ডাকল। 2 কনস্টেবল দৌড়ে এসে ইন্সপেক্টরের নির্দেশে বলল, এই বুড়িকে এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ঠিকানায় লাগাও। কেউ জিজ্ঞেস করলে বলবে অ্যাক্সিডেন্টে মারা গেছে। সিপাহীরা দ্রুত রেখাদেবীকে ওঠানোর চেষ্টা করল। আদিত্য চিৎকার করে বলল, আমার মাকে কেউ হাত লাগাবে না, এবং সাথে সাথে পাগলের মতো ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডের কলার ধরে চিৎকার করতে লাগল, তোমাদের আমি সেই শাস্তি দেব যা আজ পর্যন্ত কেউ জীবনে দেয়নি। দেবেন্দ্র পাণ্ডে ঝাঁকুনি দিয়ে গলা ছাড়িয়ে নিয়ে অহংকার করে বলল, আরে যা রে ছুইমুই, কার কাছে নালিশ করবি? ডিএসপির কাছে, এসপির কাছে? ওরা সব আমার আপন ভাই বোন, কেউ আমার উপর হাত তুলতে পারবে না। সে আরও জোরে আদিত্যকে ধাক্কা দিয়ে বলল যে তার কথা কেউ শুনবে না। আদিত্য অশ্রুভরা চোখে মায়ের ঠান্ডা মুখের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, মূর্খরা। ঠিক তখনই সেই বিভীষিকার মাঝে রেখাদেবীর শ্বাস আবার ধীরে ধীরে চলতে শুরু করল। একটা হালকা নিঃশ্বাসের আওয়াজ এলো এবং তার চোখের পাতায় কম্পন অনুভূত হল। আদিত্যের চিৎকার এক মুহূর্ত থেমে গেল এবং তারপর সে জোরে বলল, মা, মা শুনতে পাচ্ছ? রেখাদেবীর চোখ ধীরে ধীরে খুলল। অজ্ঞান থেকে জেগে প্রথমে মেয়ের দিকে তাকালেন, তারপর গভীর শ্বাস নিলেন। আদিত্য চিৎকার করে মায়ের গলা জড়িয়ে ধরল, মা, তুমি বেঁচে আছো? দেবেন্দ্র পাণ্ডে এবং সিপাহীরা সেই মুহূর্তে থরথর করে কেঁপে উঠল। ইন্সপেক্টর অহংকারী হাসি হেসে বলল, আরে বুড়ি, তুই তো বেঁচেই আছে, আমার লেগেছিল তুই মরেই গেছিস। চল, কিছু যায় আসে না, এখন দুজন মা মেয়েকে সারা জীবন এই থানায় পচাবো। এদিকে ওর বড় বোন এসপি নিশা চৌহান অনেকক্ষণ ধরে তার মা রেখাদেবী এবং বোন আদিত্য চৌহানকে ফোন করছিল, কিন্তু তাদের ফোন বন্ধ আসছিল। নিশা চৌহান এই শহরেই নিজের দায়িত্ব পালন করছিলেন। সপ্তাহে মাত্র একদিন বাড়ি আসতে পারতেন, কিন্তু অনেকক্ষণ ধরে আদিত্য ও তার মায়ের ফোন না পেয়ে নিশা চৌহানের মনে অদ্ভুত সন্দেহ হতে লাগল। কেন ফোন ধরছে না? মা আর আদিত্য কি তো আছে? তখন নিশা চৌহানের মনে পড়ল তার বাড়ির পাশের ছেলেটির কথা। নিশা চৌহান তাকে ফোন করে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিলেন। নিশা চৌহান তার মোবাইলে ফয়জান রাওয়ের নম্বর ডায়াল করলেন। হ্যাঁ ফয়জান, আমার বাড়ি গিয়ে দেখো তো, আমার মা আর আদিত্যের ফোন লাগছে না, সব খবর আছে তো? ফয়জান বাড়ি থেকে বেরিয়ে দেখে বাড়িতে তালা দেওয়া। ফোনে বলল, আমি তোমার বাড়ির বাইরে, কিন্তু গেট তালা বন্ধ। এই কথা শুনে নিশা চৌহান খুব চিন্তিত হলেন। তিনি সেখানেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং এসপি নিশা চৌহান তার সিনিয়র পুলিশ অফিসার এবং গাড়ির কাফেলা নিয়ে নিজের শহরের দিকে রওনা হলেন। গাড়িতে বসে তিনি ক্রমাগত মা ও বোনের কথা ভাবছিলেন, ওরা কোথায় গেল? কিছুক্ষণ পর নিশা চৌহান তার গাড়িতে পুলিশ অফিসারদের সাথে বাড়ির বাইরে পৌঁছে বাড়িতে তালা লাগানো দেখলেন এবং আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ তাদের সম্পর্কে কিছু জানত না। পুলিশ অফিসাররা বাড়ির তালা ভেঙে ভিতরে ভালো করে তল্লাশি করল, কিন্তু ভিতরেও কেউ ছিল না। এখন নিশা চৌহান মা ও বোনের নিখোঁজের খবর নিতে পাশের থানায় পৌঁছালেন। সেখানে ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে তার অফিসে বসে চা খাচ্ছিলেন। নিশা চৌহানের ইউনিফর্মে লাগানো স্টার এবং অশোক স্তম্ভ এবং তার পেছনে দাঁড়ানো সিনিয়র পুলিশ অফিসারদের দেখে ইন্সপেক্টর চমকে গেলেন। দেবেন্দ্র পাণ্ডে ঝট করে চায়ের কাপ টেবিলে রেখে ভয়ে ভয়ে দাঁড়িয়ে স্যালুট করলেন। জি ম্যাডাম, হুকুম করুন, কিভাবে আসা হলো? এসপি নিশা বললেন, আমার মা ও বোন নিখোঁজ, তাই আমি চাই 3 ঘন্টার মধ্যে আমার মা ও বোনের সন্ধান দাও। তারা কোথায়? ইন্সপেক্টর খুব আদর আর শ্রদ্ধার সাথে বলল, জি ম্যাডাম, আমরা খুব তাড়াতাড়ি আপনার মা ও বোনকে খুঁজে বের করব। তবে আপনার কাছে যদি তাদের কোনো ছবি থাকে তাহলে খুঁজতে সুবিধা হবে। নিশা চৌহান বললেন, ছবি তো নেই। আচ্ছা দাঁড়াও, মোবাইলে দেখি। তিনি মোবাইলের গ্যালারিতে ছবি খুঁজতে লাগলেন। ও হ্যাঁ, পেয়ে গেছি, এই নাও। ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে খুব মিষ্টি করে বললেন, তাড়াতাড়ি দেখান। আর নিশা চৌহান তার মোবাইল ইন্সপেক্টরের হাতে দিতেই আদিত্য ও রেখাদেবীর ছবি দেখে ইন্সপেক্টরের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, তার হাত কাঁপতে লাগল। নিশা চৌহান বললেন, কি হয়েছে, ঠিক আছো তো? ইন্সপেক্টরের বুকের ধূপপুকানি বেড়ে গেল এবং মুখ থেকে ঘাম ঝরতে লাগল। নিশা চৌহান কঠোর কণ্ঠে বললেন, কি হয়েছে, বলো, কি ব্যাপার? ইন্সপেক্টর কাঁপা গলায় বলল, কিছু না ম্যাডাম, আমরা ওদের তাড়াতাড়ি খুঁজে বের করব, আপনি যান। নিশা চৌহানের ইন্সপেক্টরের উপর কিছুটা সন্দেহ হলো, কিন্তু বললেন, তাড়াতাড়ি খুঁজে বের করো ওদের। দেবেন্দ্র পাণ্ডে আতঙ্কিত হয়ে বলল, জি ম্যাডাম, খুব তাড়াতাড়ি বের করব, আপনি চিন্তা করবেন না। নিশা চৌহান সেখান থেকে যেতে যেতেই হঠাৎ লকআপ থেকে কোনো মহিলার কষ্টের চিৎকার ভেসে এলো, আমাদের ছেড়ে দাও।
এসপি নিশা হঠাৎ থমকে দাঁড়ালেন। তার পায়ের গতি থমকে গেল। তিনি পিছনে ঘুরে ইন্সপেক্টরের দিকে তাকালেন। এসপি জোরে গলায় ইন্সপেক্টরকে বললেন, এই আওয়াজ কার? ইন্সপেক্টরের চেহারা সাদা হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগল। সে চোখ নামিয়ে নিল। তখন এসপি চিৎকার করে বললেন, জিজ্ঞেস করলাম কে চিৎকার করছে? ওদিকে ইন্সপেক্টর কিছু বলতে পারল না, শুধু তোতলাতে লাগল। ম্যাডাম, ও একজন মহিলা, ছোটখাটো ব্যাপার ছিল। কিন্তু ততক্ষণে এসপি নিশা নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি দ্রুত সেই লকআপের দিকে দৌড় দিলেন। দরজা খোলা মাত্রই তার পা থমকে গেল, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। লকআপের ভিতরে যে দৃশ্য ছিল তাতে তার জ্ঞান হারানোর জোগাড়। সেখানে মাটিতে পড়ে আছে এলোমেলো চুল এবং নোংরা কাপড়ে তার নিজের মা রেখা দেবী এবং ছোট বোন আদিত্য চৌহান। এসপি নিশা চৌহান কাঁপতে কাঁপতে মা ও বোনের সামনে দাঁড়ালেন। রেখা দেবী মেয়েকে দেখা মাত্রই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, বেটি, তুই এখানে কিভাবে এলি? ভগবান পাঠিয়েছেন। আমাদের তো লেগেছিল কেউ আর বাঁচাবে না। নিশা হাঁটু গেড়ে বসে মায়ের পা ধরে ফেলল। মা, এটা কে করেছে? কে তোমাদের এখানে বন্দি করেছে? আদিত্য চৌহান, যে কোনায় সেটে বসেছিল, ধীরে ধীরে মাথা তুলে তার বোনকে দেখে দ্রুত বোনের কাছে গিয়ে তার বোনের বুকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলল, দিদি, ওই ইন্সপেক্টর আর এই পুলিশগুলো খুব খারাপ। ওরা আমাদের সাথে খুব অন্যায় করেছে। দিদি, আমরা যখন ট্র্যাক্টরে আখ নিয়ে বিক্রি করতে যাচ্ছিলাম তখন ওরা আমাদের থামিয়ে গাড়ির কাগজ চাইল। আমি কাগজ দিলে ও সেটা ছিঁড়ে টাকা চাইল। আমি বারণ করলে তখন মাকে ধাক্কা দিল, আর আমি বাধা দিলে ওরা আমাদের থানায় নিয়ে এলো। মাকে মারল, আমাকেও মারল, আর বলল কেউ আমাদের কথা শুনবে না। নিশার মুখে ক্রোধের আগুন ছড়িয়ে পড়ল, তার চোখ লাল হয়ে গেল। সেখানে একজন অফিসার নয়, একজন মেয়ে ও বোন দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে উঠে লকআপ থেকে বেরিয়ে এলো। ইন্সপেক্টর ও বাকি সিপাহীরা ভয়ে পিছিয়ে গেল। এসপি গর্জন করে বললেন, ইউনিফর্ম পরে তুমি মহিলাদের ওপর হাত তুলেছ, তাও আবার আমার মা ও বোনের ওপর? ইন্সপেক্টর তোতলাল, ম্যাডাম, ভুল হয়ে গেছে, চিনতে পারিনি। এসপি নিশা চিৎকার করে বললেন, ভুল নয়, অপরাধ করেছিস তুই। তিনি সঙ্গে সঙ্গে একজন আইপিএস অফিসারকে নির্দেশ দিলেন, ইন্সপেক্টর এবং জড়িত সিপাহীদের ডিউটি থেকে সাসপেন্ড করা হোক এবং ওদের ইউনিফর্ম খুলে ফেলো, এক্ষুনি। আইপিএস অফিসার দুই পুলিশ অফিসারকে নির্দেশ দিল। দুই পুলিশ অফিসার এগিয়ে গিয়ে সবার সামনে থানায় জোর করে ইন্সপেক্টর এবং সেই দুই সিপাহীর বেল্ট ও টুপি খুলে ফেলল। থানায় সবাই নীরব। এসপি নিশা এগিয়ে গিয়ে বললেন, এখন ওদের সেই লকআপে ঢোকাও যেখানে ওরা আমার মা ও বোনকে রেখেছিল, আর ওদের দিনে মাত্র একবার খাবার দাও, তাও শুধু শুকনো রুটি। পুলিশ অফিসাররা আদেশ পালন করল। ইন্সপেক্টর এবং তার দুই সঙ্গীকে সেই সেলে ঠেসে দেওয়া হলো। নিশা দরজা বন্ধ করতে করতে বললেন, এখন অনুভব করো সেই অপমান যা প্রতিটি নিরপরাধ মহিলা এখানে সহ্য করে। থানার বাইরে মিডিয়া এবং অফিসাররা জড়ো হয়ে গিয়েছিল। নিশা সবার সামনে বিবৃতি দিলেন, কানুন সবার জন্য সমান, অপরাধী পুলিশের ইউনিফর্মে থাকলেও। রেখাদেবী এবং আদিত্যকে সম্মানের সাথে থানা থেকে বের করানো হলো। নিশা তার মায়ের হাত ধরে বললেন, আজ আর কেউ তোমার সাথে অন্যায় করবে না মা, যতদিন তোমার মেয়ে বেঁচে আছে। থানার ওপরে হাওয়ায় তিরঙ্গা উড়ছিল এবং প্রথমবারের মতো সেই ইমারতে ইনসাফের ধ্বনি শোনা যাচ্ছিল। গল্প এখানেই শেষ হয়, কিন্তু একটি শক্তিশালী শিক্ষা নিয়ে। যদি আপনি সত্যের পথে একাও দাঁড়ান, তবে মনে রাখবেন আপনার একটা স্ফুলিঙ্গ পুরো ব্যবস্থায় লাগা আগুন নেভানোর শক্তি রাখে। জয় সবসময় সত্যের হয়। বিশেষ দ্রষ্টব্য, গল্পের শেষে বলা হয়েছে এটি কেবলমাত্র বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে নির্মিত একটি কাল্পনিক গল্প। এর চরিত্র, ঘটনা এবং সংলাপ সম্পূর্ণ কাল্পনিক। কোনো বাস্তব ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই।